আমরা সরাসরি আলোচনায় চলে আসি। জি। একটা জিনিস আপনাকে অনেকদিন ধরে আমি বলতে চাচ্ছিলাম, সেটা আপনার জন্যই একটা প্রশ্ন, যে আপনারা তো দীর্ঘ সময় স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে এই বিএনপির সঙ্গে আপনারা শরীক হিসেবে ছিলেন। আপনারা একসঙ্গে বসেছেন, কথা বলেছেন, পরিকল্পনা করেছেন, কিভাবে বিজয় অর্জন করা যায় সেগুলো নিয়ে ভেবেছেন, এবং বিজয়ের পর কি করবেন সেটা নিয়েও ভেবেছেন। তো সেই যে আপনাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার পর আপনারা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছেন, তারপরে একটা গণতান্ত্রিক সরকারও পেয়েছেন। এই সময়ে এসে প্রত্যাশার কতটুকু মৃত্যু, অথবা আমি যদি বলি যে যাত্রাটা মতো শুরু হলো, সেই প্রত্যাশা অর্জনের লক্ষ্যে যাত্রাটা কি শুরু হয়েছে? এই যাত্রাটাকে শুরুটা কি আপনার কাছে পছন্দনীয় মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। এইটা আসলে এই প্রশ্নের উত্তরটা খুব কঠিন আমার জন্য। আমি যেভাবে বিষয়টাকে দেখি, এটা হচ্ছে যে আমাদের যে চাওয়া, বিশেষত আমাদের দলের জায়গা থেকে যদি বলি, আমাদের যে চাওয়া, এই চাওয়া বাস্তবায়ন করার জন্য যে ধরনের সাংগঠনিক সক্ষমতা থাকা দরকার ছিল, আমরা আমাদের পক্ষে মানুষদেরকে আরো যত বেশি একাট্টা করার আমাদের উচিত ছিল বা পারার, যেটা আবারও বলি যে সক্ষমতা থাকা দরকার ছিল, আমাদের আসলে প্রয়োজনের তুলনায় আমাদের সক্ষমতায় ঘাটতি আছে। আমরা বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশের মানুষ যেভাবে রাজনীতি চিন্তা করে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যেভাবে আসলে কাজ করে, বাংলাদেশের রাজনীতিটা যেভাবে পরিচালিত হয়, এর প্রত্যেকটা জায়গার সাথে আসলে আমাদের কিন্তু ভিন্ন মত আছে এবং আমরা এটা সংস্কার করতে চাই। আমরা রাষ্ট্রের সংস্কার করতে চাই, রাজনীতির সংস্কার করতে চাই, অর্থনীতির সংস্কার করতে চাই। এবং এইটা পারার জন্য আমাদের যে কাজ, আমি শুধু আপনাকে একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন। আমরা যখন আসলে রাষ্ট্র চিন্তা থেকে এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাটা আসলে জাতির সামনে হাজির করি, তখন আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল। আমরা চাইছিলাম রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার এই শব্দটা একসাথে বলার জন্য। আমাদের বিশ্লেষণ ছিল রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার করতে হবে। কিন্তু যে বাস্তবতার মধ্যে আমরা ছিলাম, হাসিনার মাফিয়াতন্ত্র বলেন আর স্বৈরতন্ত্র বলেন, যাই বলে, তার যে শাসন, সেই শাসনের সময় যদি আমরা আসলে রাজনৈতিক দলগুলির যে সংস্কৃতি, এটার যদি সমালোচনা করতাম, তাহলে এটা মনে হইতে পারত যে আমরা হাসিনা তন্ত্রটাকে জিয়ে রাখার জন্য যারা রাজপথে লড়াই করতেছে তাদের সমালোচনা করতেছি। তাহলে ইতিহাসের কিংবা আসলে একটা বাস্তবতার পরিপ্রেক্ষিতের মধ্যে দাঁড়ায় যখন আমাদেরকে কাজটা করতে হয়, তখন আমাদের যা বিশ্লেষণ এবং সেটা থেকে আমাদের যে চাওয়া, আর কার তো আমরা রাজনীতির মাঠে যা বলতে পারি সেটা একরকম থাকে না। তো সেই জন্যে আমি আপনাকে এই কথাটা বললাম এই জন্য যে রাষ্ট্র চিন্তা নিজে যা চিন্তা করতো প্রথমত সেটা সে বলতে পারে না। রাষ্ট্র চিন্তা যখন আসলে রাষ্ট্র সংস্কার হয়েছে এবং হয়ে যখন রাজনীতির মাঠে নামছে, তখন সে দেখছে যে একা তার পক্ষে এটা সম্ভব না। তাহলে সে গণতন্ত্র মঞ্চ মতো একটা জিনিসকে তার তৈরি করার চেষ্টা করতেছে। গণতন্ত্র মঞ্চে যখন সে অপরাপর রাজনৈতিক সংগঠনের কাছে গেছে, তখন তার যে নিজের চিন্তা যত দূর সে বলতে চাইছে, গণতন্ত্র মঞ্চে গিয়ে তত দূর সে বলতে পারে নাই। সেইখানে সে ছাড় দিছে। গণতন্ত্র মঞ্চের মধ্যে যতদূর ছাড় দিয়ে আমরা একসাথে ছিলাম, বিএনপি যখন মনে করছে যে গণতন্ত্র মঞ্চের কাছে তার আসা দরকার, কারণ বিএনপির তখনকার পরিস্থিতি ছিল যে মধ্যবিত্তদের সাথে আসলে তার কোনো সংযোগ হচ্ছিল না, জনগণের জন্য তার কোনো রাজনৈতিক ভাষা ছিল না। সে তখন খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার প্রত্যাবর্তন, আর কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এর মধ্যে তার রাজনীতি ঘুরপাক খাচ্ছিল, যেটাতে সে তার দলের লোকদের বাইরে অন্য শক্তিকে যুক্ত করতে পারতেছিল না। তার প্রয়োজন ছিল যে মধ্যবিত্তের কাছে গ্রহণযোগ্য, জামাত বিএনপি ট্যাগের বাইরে আসতে পারে এরকম শক্তিদের সাথে আসলে সম্পর্ক তৈরি করা।
গণতন্ত্র মঞ্চের মধ্যে আমাদের দুই ধরনের মানুষ ছিল। আমরা যারা আসলে গণতন্ত্র মঞ্চ গড়ে তুলছিলাম এই আকাঙ্ক্ষা নিয়ে যে বিএনপি আওয়ামী লীগের বাইরে, জামাতের বাইরে একটা স্বাধীন স্বতন্ত্র সংস্কারপন্থী রাজনীতি দাঁড় করাবো, এইটার যারা মানুষ ছিল তার চাইতে বেশি মানুষ ছিল যারা বিএনপির সাথে সম্পর্ক করে আসলে বিএনপির রাজনীতির সাথে আসলে তারা কাছাকাছি হয়ে পরিবর্তন হলে সে পরিবর্তনের তারা ক্ষমতার অংশীদার হবে। এইটার ভেতরে গণতন্ত্র মঞ্চের ভিতরে টানাপোড়েনগুলি ছিল। সেইখানে আমরা শেষ পর্যন্ত লড়াইটা করার চেষ্টা করছি গণতন্ত্র মঞ্চকে অক্ষত রেখে। কিন্তু আপনি জানেন যে আসলে আমরা গণতন্ত্র মঞ্চকে বিএনপির ওই প্রভাবের কাছ থেকে আসলে মুক্ত করতে পারি নাই। তাইলে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আমার আকাঙ্ক্ষা বা আমাদের আকাঙ্ক্ষা, আমরা আকাঙ্ক্ষা ছাড়তে ছাড়তে কিন্তু আসলে 5 তারিখে আসছে। 24-এর নির্বাচন ঠেকাইতে পারি নাই। আমাদের তরুণরা আসলে 5 তারিখে যখন অভ্যুত্থান করছে, 5 তারিখে আমরা তরুণদেরকে বোঝানোর খুবই চেষ্টা করছি যে এই যে পরিবর্তনটা হয়েছে এটা মাগরিবের ওয়াক্তের মতো, এটা খুব সংক্ষিপ্ত সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ঐকমত্যটা থাকবে, এটা খুব দ্রুতই আসলে এর মধ্যে বিভাজন তৈরি হবে, এই আবেগ কমে যাবে এবং এই সময়ের মধ্যে সর্বজন স্বীকৃত জায়গাগুলি যেন আমরা অ্যাচিভ করার চেষ্টা করি। আমরা তখন তরুণদেরকে এটা বুঝাইতে পারি নাই। তরুণদেরকে অন্যরা যারা বুঝাইছে যেটা বিপ্লব হয়ে গেছে, একটা দর্শন পাল্টায় ফেলতে হবে, মুক্তিযুদ্ধের যে সংবিধান এটার আসলে মূলনীতি পাল্টায় ফেলতে হবে, আমরা তাদেরকে যখন আসলে থামাইতে গেছি, বুঝাইতে গেছি, এটা পারি নাই। আমরা সরকারকে যখন বুঝাইতে গেছি যে আসলে সংস্কারটা আপনারা যেখানে যেভাবে ভাবতেছেন এভাবে পারবেন না, সংস্কারের জন্য কয়েকটা রাজনৈতিক দলই যথেষ্ট না, আপনার জনগণের সাথে আপনার আসলে ডায়ালগ করতে হবে। যেহেতু অন্তর্বর্তী সরকারে যারা আসছিল, যেহেতু তাদের কোনো হোমওয়ার্ক ছিল না, যেহেতু সংস্কার কি রাজনীতি কি এটা তারা জানতো না, তারা নিজের মতো করে এটাকে প্রথম থেকে আবার বুঝতে চাইছে। বুঝতে বুঝতে তারা একদিকে সময় ক্ষেপণ করছে, তরুণরা আরেকদিকে আসলে এটাকে একদম বিপ্লব করার জন্য আরেকদিকে টেনে নিয়ে যেতে চাইছে। মাঝখানে পুরনো যে এস্টাবলিশমেন্ট তার যে খেলা, সে খেলায় সে ক্রমশ তার জায়গাটাকে সে আসলে আস্তে আস্তে পোক্ত করছে। সেইখানে আমরা তখনো পর্যন্ত যেটা চেষ্টা করছি যে কমন মিনিমাম একেবারেই যত দূর সবাই মিলে আমরা ঐক্যমত্যে আসতে পারি, অদ্ভুত জিনিস হইলো যেন আমরা অর্জন করি। আর আমরা আরেকটা জিনিস চাইছিলাম যেটার পদ্ধতিটা যেন এমন হয়, পদ্ধতিগত ভুলের কারণে যেন আমাদের অর্জনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে না যায়। সেই জন্য আমরা কিন্তু দেখবেন যে ঐকমত্য কমিশনে আমাদের কোনো নোট অফ ডিসেন্ট নাই। ঐকমত্য কমিশনে আমরা গণপরিষদ নির্বাচনের সংস্কার পরিষদে প্রস্তাব করছি, কিন্তু আমরা নিজেরা এটার জন্য খুব বেশি লড়াই করি না। আমরা অন্যদেরকে চেষ্টা করছি যে তারা যেন এটার ব্যাপারে ভোকাল হয়। আমরা এটা বোঝার চেষ্টা করছি যে আমরা ছোট একটা গ্রুপ, আমাদের কথা অনুযায়ী এগুলি হচ্ছে, এটা যদি কারো বড় দলের মনে হয় তাহলে এটা শুধুমাত্র ইগোর কারণে নাই হয়ে যাবে। অতএব আমরা আমাদের কোনো স্টেক চাই নাই, আমরা আমাদের কোনো কৃতিত্ব চাই নাই, আমরা এটার জন্য কোনোভাবে কাজ করছি এই দাবি কখনো করি নাই। আমরা সেইখানে সবচাইতে পেছনে তাইকেও এই কাজটা যাতে হয় এটার জন্য চেষ্টা করছি। আজকে যখন আসলে আপনি বলেন তাহলে দেখবেন যে আসলে আমরা যেহেতু প্রথমে যেটা বলছিলাম যে আমরা যেহেতু বাংলাদেশের মানুষকে আমাদের সাংগঠনিক চিন্তার সাথে যুক্ত করতে পারি নাই, মানুষ যেহেতু এত দীর্ঘমেয়াদী ভাবে এই জিনিসগুলিকে নিয়ে ভাবতে অভ্যস্ত না, মানুষ যেহেতু এর আগে ব্যক্তি কেন্দ্রিক কিংবা মার্কা কেন্দ্রিক রাজনীতিতে অভ্যস্ত ছিল, আমরা যেভাবে 10-12 বছর ধরে এটা চিন্তা করে করে মানুষের মধ্যে নিয়ে আসা মানুষকে এর জন্য প্রস্তুত করতে চাইছি, আমরা আসলে তাদেরকে তেমন করে আকৃষ্ট করতে পারি নাই। আমরা পারি নাই বলেই রাজনীতির যে পুরনো সংস্কৃতি ছিল, সে পুরনো সংস্কৃতির মধ্যে নতুন সংস্কৃতির রাজনীতি যারা বলছে তারাও গিয়ে ঢুকছে। সেইখানে ধরেন আমাদের যা সামর্থ্যের তুলনায় আমি মনে করি যে অর্জন বেশি। আমরা যদ্দূর আসলে আমাদের সামর্থ্য ছিল, আমরা এখানকার চিন্তা যতটা পরিবর্তন করতে পারছি, তার মধ্যে এখনো পর্যন্ত আমি এইটা গুরুত্বপূর্ণ মনে করি কামাল ভাই, যে আজকে 2 বছর পরে আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে সংস্কারের কতটা হইলো। তার মানে সংস্কার যে বাংলাদেশের রাজনীতির মূল এজেন্ডা হিসেবে দাঁড়াইলো, এবং বিএনপি কে যে এখনো পর্যন্ত বলতে হয় যে জাতীয় সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে,
জামাত ইসলামীর মতো একটা দল 5 তারিখের আগে পর্যন্ত সংস্কার শব্দটাকে বাংলাদেশের রাজনীতিতে যে এন্ডোর্স করে নাই, সে যখন আসলে সংস্কারের ধারক বাহক হয় এবং সে যখন বলে যে সংস্কার ছাড়া বাংলাদেশের রাজনীতি হবে না, এইটাকে আমরা একদিক থেকে অগ্রগতি মনে করি। আমরা মনে করি এজেন্ডা হিসাবে বাংলাদেশ এটা এস্টাবলিশড হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি যে কিচ্ছু হয়নি। বাস্তবায়নের জায়গাটার মধ্যে একদম 72-এর সংবিধানের যা কিছু ছিল, যেটাকে আসলে অন্তর্বর্তী সরকার কিছু পরিমাণের অধ্যাদেশ জারি করে এগুলি থেকে সরতে চাইছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই অধ্যাদেশগুলিকে বাতিল করে দিয়ে 72-এর সংবিধানের মধ্যে যে ক্ষমতাটা ছিল এটা দিয়ে দেশটা শাসন করতেছে। কিন্তু এখনো পর্যন্ত সে ওই রকম স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারতেছে না। যেহেতু অভ্যুত্থান হয়েছে, তরুণদের মেজাজ, মানুষের মধ্যে মেজাজ, মানুষের সাহস বাড়ছে এবং উনারাও আসলে নিজেরা এখনো পর্যন্ত এতটা সংগঠিত হয়ে রাষ্ট্রের সকল জিনিসের উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে নাই। অর্থনৈতিক ভাবে যেহেতু এখনো পর্যন্ত তাদের হাতে তেমন টাকা পয়সা তাদের লোকদের হাতে অতটা গিয়ে পড়ে নাই, সেই জন্য এখনো পর্যন্ত ধরেন অভ্যুত্থানের পরের কিছু গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ভোগ করতেছি। এইটা হচ্ছে অর্জন। কিন্তু এই জি লড়াইটা যদি আসলে আপনারা আমরা মিলে করতে পারি, তাইলে আমি মনে করি যে বিএনপিকে অনেক দূর পর্যন্ত আহ স্বীকার করে যাইতে হবে, যদিও এটা স্থায়ী হবে না। তারা অনেকগুলো সংস্কার করবে সংশোধন আকারে, সেই সংস্কারগুলি তাদের পঞ্চম সংশোধনীর বেলায় পর্যন্ত ধরতে পারে। মানে জিয়াউর রহমানের শাসনকালে যদ্দূর গণতান্ত্রিক শাসনতন্ত্র ছিল, তারা আসলে সংস্কার বলতে তত দূর বোঝে। আমরা যে সংস্কারের কথা বলছিলাম এটাকে তারা আসলে এখন আর বিশ্বাস করে না। তারা বলছে যে এগুলি তারা মানছিল নির্বাচিত হওয়ার জন্য, জি জি। ভোটে তাদের ভোটে তারা যাতে জিততে পারে এই জন্য। আচ্ছা তো এখন এই কথা ফাঁকটা হলো, আছে। আচ্ছা এখন কথা হলো যে এই যে সংস্কার নিয়ে যেখানে একটা আমরা বিরোধ দেখছি, যে বিএনপি একটা কথা বলছে, জামাতে ইসলাম একটা কথা বলছে, জামাত এনসিপি তারা এক সুরে এক কথা বলছে যে বিএনপি গাদ্দারি করেছে বলছে, এবং এটা নিয়ে তারা রাজপথেও আসছে। এর বিপরীতে আপনি বলছেন, আপনারা বলছেন যে আপনারা সংস্কার কথাটা তো অন্তত উচ্চারণ করাইতে পারছেন, এটাকে আপনারা অ্যাচিভমেন্ট মনে করছেন। কিন্তু আমার কথা হলো কি, সাধারণ মানুষ যারা আছি আমরা মনে করেন, আমাদের মধ্যে তো ওটা আপনি যে নামেই ডাকেন না কেন, সংস্কার নামে ডাকেন অথবা যে নামে সংস্কার অথবা সংশোধন যে নামে ডাকেন না কেন, আমাদের মধ্যে তো একটা প্রত্যাশা ছিল যে আমরা এই জিনিসটা চাই, এই জিনিসটা চাই না, আমরা একটা তন্ত্র চাই না, আমরা স্বৈরাচারী শাসন চাই না, আমরা দলীয় শাসন চাই না, আমরা মানে দলীয় সর্বস্তরে দলীয়করণ চাই না। এই ধরনের একটা প্রত্যাশা আমাদের ছিল। মানে আমরা আওয়ামী লীগ আমলে যে যে ঘটনা দ্বারা, যে যে কাজের দ্বারা আমরা বিরক্ত ছিলাম, টায়ার্ড ছিলাম, সেগুলোর অবসান চেয়েছিলাম। সেই অবসানটা কতটুকু হলো বলে আপনারা মূল্যায়ন? আমি আরেকটু যদি বলেন, আবার যদি আমি বলি বলছি, শেষের কথা। আমরা সাধারণ মানুষ যা চেয়েছিল, সাধারণ মানুষ তো চেয়েছিল যে আমরা সর্বস্তরে দলীয়করণটা না হয়। সাধারণ মানুষ চেয়েছিল যে একতান্ত্রিক ব্যবস্থা না হয়, একজন ব্যক্তির উপর সবকিছু নির্ভর করবে, যেন সেটা না হয়। তো সেই যে মানুষের প্রত্যাশাটা, এই প্রত্যাশাটা কতটুকু হাসিনা সরকার চলে যাওয়ার পর মানুষ তাদের সে প্রত্যাশা কতটুকু মিটেছে বলে আপনারা মনে করেন? না, ওইটাই তো হচ্ছে সবচাইতে বড় কথা। আপনি যেটা বললেন যে আমরা যে ভাষায় কথা বলি, সাধারণ মানুষ তো তার মতো করে তার একটা জায়গা থেকে এই অভ্যুত্থানটা যুক্ত হয়েছে। তার প্রথম যে যুক্তি ছিল বা তার যে আকাঙ্ক্ষা, আমি যতদূর বুঝি, আমি তো গ্রামে এবং শহরে, আমি একটা সাধারণ পরিবারের মানুষ, যেইভাবে আমি দেখি যে মানুষের চাওয়াটা ছিল আহ অনাচারটা কমবে। অনাচার ইন দা সেন্স যে আসলে মানুষের উপরে জুলুম, একদলীয় আপনি যেটা বলেন যে নিপীড়ন, তার আসলে শ্বাস ফেলানোর ব্যবস্থা নাই, তার কথা বলার জায়গা নেই, এইটা। আরেকটা চাইছিল যে তার বৈষম্যের জায়গাটা তরুণদের বেলায় বেশি হতো। তরুণরা ক্রমশ আসলে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনযাত্রার মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে তারা একটা মানে খুব সংকটের মধ্যে ছিল। মানে বেকারদের একটা জায়গা ছিল, কর্মসংস্থান ছিল না, যা আয় করতেছিল এবং অন্যদের যে আয়ের বৈষম্য পার্থক্য, সেইটাতে সে আসলে মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারতেছিল না। তো এই জায়গাগুলি যে তার পাওনা ছিল, চাওয়া ছিল, সেই জায়গাগুলি তো আসলে কামাল ভাই আরো খারাপ হয়েছে।
আমি গ্রামাঞ্চলে তিনটা জিনিসের প্রাদুর্ভাব দেখি। আমি দেখি যে আসলে ছোট ছোট যে উদ্যোগগুলি ছিল মানুষের, সেইগুলি বৈশ্বিক কারণেই হোক, বাংলাদেশের ইকোনমিক ফ্লোটা আসলে থেমে যাওয়ার কারণেই হোক, এই উদ্যোগগুলি যাদের ছিল তারা আসলে লোকসানে পড়ছে। ছোট ব্যবসায়ী, ছোট কর্ম মানে যারা করে খাইতো, তাদের তাদের অর্থনৈতিক অবস্থার মানে অবলম্বন হয়েছে। হ্যাঁ। দুই হচ্ছে গ্রামাঞ্চলে চাঁদাবাজিটা বাড়ছে, বিভিন্ন ফর্মে চাঁদাবাজি, মানে সালিশের নামে, জায়গা জমি দখলের নামে, যে কোনো ভাবে চাঁদাবাজির পরিমাণটা বাড়ছে। তিন হচ্ছে যে ধরেন এক ধরনের অত্যাচার নির্যাতনের পরিমাণটা বাড়ছে। আর একটা বাড়ছে যেটা হচ্ছে মাদকের ব্যবসাটা, মাদকটা আগের চাইতে অনেক বাড়ছে। মানে মাদকের প্রাপ্তি কিংবা মাদক যে ছড়ানো, এইটা ধরেন একদম গ্রামের ঘরে ঘরে, যেহেতু ছেলেরা বেকার কিংবা ছোটখাটো কাজ করে হতাশ, তাদের সাথে এই জিনিসের আসলে প্রশ্রয়টা অনেক বেশি পাইছে এবং মাদকটা অনেক বেশি বিস্তৃত হয়েছে। এইসব মিলে গ্রামাঞ্চলে এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা, আরেক ধরনের সামাজিক নিয়ম শৃঙ্খলার ভেঙে পড়ার ভেতর দিয়ে একটা অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার বৃদ্ধি, চুরি ডাকাতি ছিনতাই এগুলির বাড়া, এই পুরো জিনিসটা আগের যে অর্ডারটা যুদ্ধ ছিল, ধরেন আগে কবরের একটা শান্তি ছিল, একদলের একটা নিস্তব্ধ ডিসিপ্লিন ছিল, আপনি সেইখানে কোনো প্রাচুর্য আসে নাই, কিন্তু এই শৃঙ্খলাটারও ভেঙে পড়ছে। সেইটা আসলে গ্রামাঞ্চলের মানুষকে মানে প্রায় বলতে বাধ্য করতেছে যে এর চাইতে আগে ভালো ছিলাম। এইটা হচ্ছে ভয়ের জায়গা। যে কোনো ধরেন বড় রকমের অর্জনের যে সম্ভাবনা যখন তৈরি হয়, এটা যখন অর্জনে না গিয়ে হতাশায় পরিণত হয়, তখন আসলে যে ঘটনাগুলো আমরা দেখি, এটা হচ্ছে ধরেন 72 থেকে 75-এ মানে সোকল্ড মুক্তিযোদ্ধারা, পরবর্তী মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে যারা আসলে জুলুম করছিল, তাদের জুলুমের কারণে এর চাইতে রাজাকার ভালো হয়ে গেছে। খানা থেকে সিনেমা বানাইতে হয়েছিল যে আবার তোরা মানুষ। কিংবা 75-এ এত বড় বিপর্যয়ের পরে আসলে মানুষ এটাকে বুঝতেই পারে নাই, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একই রকম এত বড় যে উত্থান, এই উত্থানের পরে যখন আসলে মানুষ সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে কোনো ধরনের আসলে উন্নয়নের লক্ষণ দেখে না, কোনো অভিমুখ দেখে না, তখন তার মধ্যে যে হতাশাটা তৈরি হবে, আমি ভয় পাই যে এই হতাশা আমাদেরকে আরো বড় বিপর্যয়ের মুখে ঠেলে দেয় কিনা। সেইটা আসলে আপনি যেটা বলছিলেন, এটা তো হয় নাই, বরং আমার আশঙ্কাটা বাড়ছে, বিপর্যয়ের আশঙ্কা। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি? যেমন আমি কতগুলো কথা বলি, যেমন ধরেন আমি দেখলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ করলো, পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রশ্নটা আসলো সামনে, এবং বিএনপি স্থায়ী কমিটি একটা মিটিং করলো, মিটিং করে তারা দায়িত্ব দিল তারেক রহমান ঠিক করবেন যে কাকে মনোনয়ন দেওয়া হবে। তো আপনি এই গণতন্ত্র কি চেয়েছিলেন? আমি আপনাকে এটাই বলছিলাম যে আমরা তো বলছিলাম যে আমরা রাজনীতি সংস্কারের কথাটাও বলবো, বাংলাদেশের মানুষের সামনে এটা তুলতে হবে, কিন্তু আমরা হাসিনা শাসনামলে এটা তুলতে পারি নাই। আর এখনকার যে পরিস্থিতি যাচ্ছে, এখনো ধরেন আপনি এটা বলেন গণতান্ত্রিক সংস্কৃতির তো কোনো কিছু চিহ্নই নাই। গণতান্ত্রিক সংস্কৃতির বদলে জিনিসটা যেটা ছিল হুবহু তাই আছে, এটা আমাদের এজেন্ডার মধ্যেই আসেন নাই। রাষ্ট্রে ধরেন সবচাইতে বেশি গুম হয়েছে কার? বিএনপির চাইতে তো বেশি গুম খুন শিকার হয় নাই কেউ এই এই 15 বছরে। তো তারা ধরেন গুম কমিশনটাকে যখন গুম করে ফেলে, মানবাধিকার কমিশনকে যখন ধরেন অকার্যকর করে ফেলে, তারা সবচেয়ে বেশি সার্ভেলেন্সের আন্ডারে ছিল, কথা বলতে পারে না। এখন সার্ভেলেন্সের আইনটাকে যখন ধরেন আবার রেস্টোর করে, আপনার দুদকের মতো একটা প্রতিষ্ঠানকে যখন অকার্যকর করে ফেলে, স্থানীয় সরকারের উপরে ধরেন কন্ট্রোল নিতে হবে, এটাকে যখন সে বহাল রাখে, তখন তো আপনার একটা লক্ষণ বোঝা যায় যে সে আসলে রাজনীতি এবং রাষ্ট্র এই দুইটা জায়গার মধ্যে হাসিনার বদলে ক্ষমতাটা তার হাতে চায়, এবং যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার না করে চলে ততক্ষণ সে ব্যবহার করবে না হয়তো, কিন্তু সে এটা ভয় পায় যে বাংলাদেশে শাসন করতে গেলে এই ক্ষমতা লাগবে, এবং এটা সেই জন্য সে অটুট রাখতে চায়। সে মনে করে না যে আসলে এই ক্ষমতাটা আসলে হাসিনার পতনের কারণ হয়েছিল। সে মনে করে হাসিনার অপরিমত ব্যবহার এটাকে আসলে
হয়তো হাসিনাকে পরাস্ত করছে, কিন্তু এটার পরিমিত ব্যবহার তার লাগবে। সে জনগণের ভোটের কথা বলে, কিন্তু জনগণের উপর নির্ভর করতে পারে না। সে পুলিশ এবং ওই সমস্ত বিচারক যারা আসলে তাদের কথাই চলবে, সেরকম বিচার ব্যবস্থায় সে চায়। আর এইটার ধরেন দুইটা পারে, একটা হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে এটা ঘটে নাই, রাষ্ট্রে ঘটে নাই। সবচেয়ে ভয়াবহ যেটা, যে আপনার এই রকমের একটা অর্থনৈতিক ব্যবস্থার জন্য তো এগুলি লাগে। আপনি লুটপাটটা করবেন, লুটপাটটা করে টাকাটা পাচার করবেন, ব্যাংকটা খায় ফেলবেন, এবং ব্যাংকটা খায় ফেলার পরে আপনাকে কেউ কিছু বলতে পারবে না, আপনাকে সেলিউট করবে। এর জন্যই তো বেআইনি একটা ব্যবস্থা লাগে, মানে এরকম আইন লাগে। তো সেইটাকে তো তারা ধরেন সেই জায়গায় তো তারা হাত দিতে চায় না, এখনো চাচ্ছে না। অর্থনীতিতে আপনি পুরো জিনিসটা আজকে যেটা ধরে নিয়ে বলছে বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী যেটা বলছে, এটা ভালো কথা বলছে। উনি বলছে যে বিদ্যুতের দাম কেন বাড়াইতে হচ্ছে, যেহেতু কার্ডে কার্ডে আসলে বিভিন্ন জনকে আসলে টাকা দিবে, ফ্যামিলি কার্ড, অমুক কার্ড তমুক কার্ড, এই যে কার্ডের যে পলিসি তারা করছে, তাহলে এটার টাকা কোত্থেকে আসবে? তারা বলতেছে বিদ্যুতের টাকা থেকে এটা কাটতে হবে। তো বিদ্যুতের মতো একটা জায়গাকে যখন আপনি ধরেন এগুলির জন্য আপনি রিলিফ দেওয়ার জন্য যখন আপনি, তো এই রিলিফের ইকোনমি, এইটা দিয়ে তো আপনি বৈষম্য কমাইতে পারবেন না, চুরিও কমাইতে পারবেন না, আপনি ধরেন লুটপাটও কমাইতে পারবেন না, আপনি বিনিয়োগের জায়গাটাও বসতে পারবেন। আপনার সংকট হচ্ছে বিনিয়োগের সংকট। আপনি ধরেন বাংলাদেশের একটা মাত্র সেক্টরকে যদি তার আসলে মানে ট্রাস্ট সেক্টর ধরতে হতো, একটা যদি ক্রাশ প্রোগ্রাম করতে হতো, তাইলে তার বাংলাদেশে সবার আগে সবকিছু বন্ধ করে তার সোলারে যাওয়ার কথা। যে সোলারের জন্য ধরেন সমস্ত কিছু তরুণদেরকে নিয়ে, ব্যাংকগুলিকে নিয়ে, বাংলাদেশের বাজেট নিয়ে, দুনিয়ার সমস্ত কনসোর্টিয়াম নিয়ে তারা আসলে বসার কথা হচ্ছে সোলারের জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য। তো সেইখানে আপনি বিদ্যুৎ আরে আপনি তেল কিনবেন, আপনার টাকা নাই। আপনি এলএনজি কিনবেন, আপনার টাকা নাই, আপনি ঋণ করবেন। আর আপনি এই জায়গাটার মধ্যে যেভাবে চলতেছিল এরকমই একটা পলিসি করবেন, কিন্তু যে ইনভেস্ট করতে যাবে সে গিয়ে দেখবে যে এনবিআর তাকে কোনো ফ্যাসিলিটিস দিচ্ছে না। আপনি বলবেন যে কাঁচামালের ক্ষেত্রে জিরো ট্যারিফ দিচ্ছেন, আর যে ইনভেস্ট করতে যাবে ইনভেস্টর গিয়ে দেখবে যে এনবিআর আগের জায়গায় বসে আছে। তার মানে আপনি এখনো পর্যন্ত বসায় রেখে 42,000 কোটি টাকা দিতেছেন। হচ্ছে আপনার প্রথম কাজ ছিল এসে, অন্তর্বর্তী সরকারেরও এটা প্রথম কাজ ছিল, আমাদেরও প্রথম দায়িত্ব ছিল, তরুণদেরও প্রথম দায়িত্ব ছিল, যে সমস্ত সেক্টরে আমরা অকারণে বসায় মানুষকে টাকা দিতেছি সেগুলি বন্ধ করা। অন্তর্বর্তী সরকার যদি আসলে কোনো প্রপিপল সরকার হইতো, তাহলে সে প্রথমে জিনিসগুলি করতো। তো সেও করে নাই। এইবার যাদেরকে আমরা তখন মনে করছি যে এটা দুর্বল সরকার, এরা পারে না, এইবার যাদেরকে এনে বসাইছি তারাও এটা করবে। তাহলে টাকা নিয়ে আপনি দিবেন হচ্ছে এদের কাছে, আর আপনার যেখানে দাঁড়াইতে পারবেন সেখানে আপনি দাঁড়াবেন না। টাকা তুলতে চাইবেন আপনি মানুষের কাছে, যার কাছে টাকা নাই। সেইটা তো আসলে ওই বিপর্যয়টাকে ডাইকে আনতেছে, যে বিপর্যয়টায় মানুষ ওই কথাটা বলবে যে কথাটা আমি মুখ দিয়ে বলতে চাই না। সেইটা হইলে বাংলাদেশের জন্য, আমাদের জন্য কিছু হবে না, তাদের জন্য হবে না, অন্যদের জন্য হবে না। আমি এখনো পর্যন্ত এটা আশা করতে চাই ফাসুল ভাই, কামাল ভাই, যে বিএনপিতে আমি আশা করতে চাই যে কিছু লোক আছে, বিএনপিতে আমি আশা করতে চাই যে কিছু পলিটিশিয়ান আছে। এটা আমি পলিটিক্যাল পার্টি হিসাবে দেখি না, এটা পার্টি না। তো তারপরে আমি মনে করতে চাই যে এখানে কিছু পলিটিক্যাল লোক আছে যারা আমি যেগুলি বলছি এর চেয়ে এটা ভালো করে পিকচারটা দেখতে পায়, এবং তাদের এটা বলার কথা। কিন্তু আমি জানি যে তাদের কোনো বক্তব্য আসলে কোনো বক্তব্য হয় না। যেটা আপনি ওই যে প্রথমে যেটা বলছিলেন যে প্রেসিডেন্ট ইলেকশন করবে কিভাবে, এইটা যে ধরেন এইটা দিয়ে বোঝা যায় যে বিএনপিতে কোনো মানে পার্টি ক্যারেক্টার বলতে কিছু নাই। এইটা হচ্ছে দুর্ভাগ্যের প্রধান কারণ। আমরা এই জন্য বলছিলাম যে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির এগুলি সংস্কার লাগবে। কিন্তু হাসিনার আমলে রাজনীতি আর অর্থনীতি শব্দ দুইটা আমি বলতে পারি নাই ভাই, এটা আমার আরেক দুর্ভাগ্য। যাই হোক, তারপরেও আমাদের তো নানা ধরনের হতাশার কথা শুনলাম আপনার কাছে, আবার আশাবাদের কিছু জায়গা আপনি দেখালেন যে ওখান দিয়ে আমরা হয়তো কিছু একটা পেতেও পারি। তো সে আশাটাই থাকুক। যে ভয়ের কথাটা আপনি বললেন যে গ্রামাঞ্চলের মানুষ কিন্তু যে ভয়টা আপনি পাচ্ছেন, এটাই সবচেয়ে ভয়ের কথা, যে তারা যদি বলে বসে যে আগেই ভালো ছিলাম,
সেটা কিন্তু এত রক্তক্ষয়, এত ত্যাগ, এত কিছুর বিনিময়ে ওইটা যদি আবার শুনতে হয়, তাহলে এর চেয়ে তো মানে হতাশার কিছু হতে পারে না। তো সেই হতাশা থেকে আমরা বেরিয়ে আসি, প্রত্যাশা থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সঙ্গে বসলেন, কথা বললেন, এবং আপনার কথা আমাদের দর্শকরা শুনলো। প্রিয় দর্শক, আপনারা দাদা, আজকে আমাদের দেশের সবচেয়ে হট নিউজ যেটা, সেটা হচ্ছে যে আমাদের মহামান্য জামাতের আমির, যিনি একসময় জাসদ করতেন, জাসদ থেকে এখন এসে হুজুর হয়ে গেছেন, উনি বললেন যে দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিগরের সাক্ষাৎ বাংলাদেশের ভূমিতে এইটা শিষ্টাচার বহির্ভূত। আপনার কি মনে হয়? আপনাকে এটা তো ঠিক আছে, এটা ঘটনা যে ঠিক আছে, এটা আমি একটা প্রতিক্রিয়া জানাচ্ছি বা আমার উপলব্ধি বিশ্লেষণ বলছি। তার আগে যেটা এখনো হট কিনা জানি না বাংলাদেশে, আগামী 5ই আগস্ট শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে মিলিত হচ্ছেন দিল্লিতে। জি, তো ওই সেটা বিষয়টা, হচ্ছে ওইটা নিয়ে বিষয়টা আমরা হচ্ছে কথা বলবো, একটা প্রশ্ন আছে। আচ্ছা, সেটা প্রশ্ন আছে যখন, ঠিক আছে, ওটা পরে থাক, তোলা থাক, ওটা তোলা থাক, পরে বরং বলবো। জি, আমার কাছে সর্বশেষ এখন এইটা একটা নতুন ঘটনা দেখলাম। আচ্ছা, যেটা বলছেন যে জামায়াতের আমির বলছেন, তার তো প্রশ্নটা করা উচিত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ইয়েস। এই বিষয়ে দীনেশ ত্রিবেদী বা কি উত্তর দেবেন? আর অথবা তিনি করতে পারতেন, যদি ট্রাম্প পর্যন্ত পৌঁছাতে না পারেন, ওখানে যিনি অ্যাম্বাসেডর আছেন আমেরিকার, তাকেও প্রশ্ন করতে পারেন। একসময় তো তাদের আমেরিকান এম্বাসিতে খুবই যাতায়াত ছিল, দহরম মহরম ছিল, কত কিছু ছিল, তাই না? সবাই জানেন। জামায়াতের শিবির করা 40-45 জন সেখানে চাকরিও করতেন, যাদের অবশ্য পরবর্তীকালে আর চাকরি নেই, এখন 1-2 জন আছে। ওদের তো অ্যাপয়েন্টমেন্টও লাগতো না, সরাসরি ঢুকতে পারতো যে কোনো মুহূর্তে চাইলে। কিন্তু সরাসরি অ্যাপয়েন্টমেন্টও ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু সে অ্যাপয়েন্টমেন্টটা শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সেটা আর নেই আর কি। যাই হোক, এখন আমার মধ্যে উত্তর দুটো। এক, তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্নটা জানতে চাইছেন যে কেন সার্জেই গোরকে আমেরিকা বাংলাদেশ প্রশাসন থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন বলা হলো না বা সতর্ক করা হলো না যে আপনি তৃতীয় একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করছেন। অথবা তিনি ব্রেন কিংস্টন, তাকে ওরা মনে করেন যে আমেরিকা তাদের ভীষণ পক্ষের লোক, তো তারা তাদেরকে জিজ্ঞেস করলেও পারতেন। সুতরাং এই বিষয়ে তো আমার তো বলার কিছু নেই। দীনেশ ত্রিবেদী তিনি সাক্ষাৎ করতে তিনি তো চাননি, সার্জেই গোর চেয়েছেন, সেই জন্য তিনি সকালবেলা তার হোটেলে গেছেন। এবং আমি শুনেছি যে 8টা 10 থেকে 9টা 40 দীর্ঘ বৈঠক হয়েছে, তারপরে তিনি কক্সবাজারে যান। দীর্ঘ সময় ধরে যে কথাবার্তা হয়েছে, আলাপ হয়েছে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কেউ কিছু জানাননি, ফলে এই বিষয়ে তো বলা যাবে না। নিঃসন্দেহে এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। রাশেদ ভাই। হ্যাঁ দাদা, এবার আপনার সেই প্রশ্নটাই আসছি, এই যে এই ছবিটা, এখন আমার যেটা প্রশ্ন দাদা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আপনাকে এবং আমাদের যে ভাইয়া আপুরা ছিলেন আর কি, ওনারা আজকে 2 দিন ধরে প্রচার করছে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে রাজনীতি করতে পারবে না, নিষেধাজ্ঞা আছে। কিন্তু হঠাৎ করে 5ই আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মতো একটি উন্মুক্ত ফোরামে তিনি বক্তৃতা দিবেন। এটা কিভাবে, নাকি আপনার মোদী সরকার কি আমাদেরকে, যে যেমন ক্রিকেটে আপনারা আমাদের পেলে যেমন 4 ছক্কা মারেন তেমনই মারছেন, কোনটা? আপনারা কি 4 ছক্কা দেখুন, পিটাচ্ছেন আমরা আমাদের? বাংলাদেশের মিডিয়ার প্রতি সম্মান জানিয়ে বলি, তারা ওই রিপোর্টের লাইনকে তারা বলা যায় না। কারণ এই সময় কথা বললে শুনতে পাবেন না, ভয়েসটা লো হয়ে যায়। জি, জি। ফোনটা না কাটলে কথা বলা যাবে না, আর এই ফোনেতে ফোন আসতেই থাকে, এক সমস্যা। তো
হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের মিডিয়ার প্রতি সম্মান জানিয়ে বলছি, তারা একটি রিপোর্টের দুটি মাত্র লাইনকে তারা উল্লেখ করে তারা বেশ গদগদ হয়ে গেলেন যে শেখ হাসিনাকে ভারত বলে দিয়েছে। পার্লামেন্টেও নাকি আলোচনা হয়েছে, পার্লামেন্টে কোনো আলোচনাই হয়নি, কিছুই জানেন না, কারণ হচ্ছে ওটা স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট। রিপোর্টটা গত বছরের, এবং সেই সময় মনে আছে যে হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সরকার যখন ভারতকে একটা কড়া চিঠি দিয়েছিলেন, তার প্রত্যুত্তরে ভারত যে জবাব দিয়েছিল, যেটা লিখিত আকারে, যেটা প্রকাশ্যে, সেটা হচ্ছে ভারত কখনো রাজনীতিতে প্রশ্রয় দেয় না। রাজনীতি করার জন্য শেখ হাসিনা এখানে আছেন, তিনি সম্মানিত অতিথি হিসেবেই আছেন, কিন্তু তাকে কোনো রাজনীতি করার দেওয়া হয় না। ফলে সেই সময়কার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওইটা, সেই জবাবটাই আবার স্ট্যান্ডিং কমিটিতে উল্লিখিত হয়েছে, এবং সেটা স্ট্যান্ডিং কমিটি বলেছে এটা সরকারের পক্ষে ভালো সিদ্ধান্ত। কিন্তু ওইখানেতেই বলা আছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যাবে না। ওখানেই বলা আছে ভারত বাংলাদেশের সম্পর্কে ভিত্তি একটাই, ৭১-এর মুক্তিযুদ্ধ, এছাড়া কিচ্ছু নয়। সেগুলো ওখানে লেখা আছে, সেগুলো কোথাও ছাপা হয় না। ছাপা হয়েছে একটা লাইন রাজনীতি। এরপরে তো এখন শেখ হাসিনা সেই অক্ষম জবাব দিলেন। আমি এখনো বলছি, যদি ভারত সরকারকে জিজ্ঞেস করেন বা আমাকে যদি বলেন, আমি বলবো না, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে যেটা করছেন ওটা তো রাজনীতি না। রাজনীতি তো মাঠে ময়দানে নেমে করতে হয়। মাঠে ময়দানে নেমে কিন্তু রাজনীতি করছেন না তিনি। তার ৫ই আগস্ট তিনি এই ভারতে আশ্রয় পেয়েছিলেন। তার এতদিন ২ বছর পরে তার কেমন কাটছে, কেমন সময়, কি ভাবছেন তিনি? যদিও এর হেডলাইন শিরোনামে দেওয়া আছে হোম কামিং, মানে তিনি দেশে ফিরছেন, সেই উপলক্ষে এটা। এখন ফলে খুবই ইন্টারেস্টিং, চিত্তাকর্ষক। এখন ব্যাপার হচ্ছে যে যারা লিখেছিলেন যে রাজনীতি করতে দেওয়া হবে না, তারা দয়া করে এখানে আসুন, এসে শুনে যান শেখ হাসিনা কি বলছে। শুধু শেখ হাসিনা একা নয়, এখানে সজীব ওয়াজেদ জয়ও থাকবে। তবে তিনি, আমি শুনেছি তিনি অডিও মারফত থাকবেন, মানে শেখ হাসিনাও অডিও মারফত থাকবেন, ভিডিও নয়। আগে একবার বলেছিলাম বলে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, আপনি বলেছেন ভিডিও। আমি কিছুই বলিনি, ভিডিও আমি বলেছি তিনি উপস্থিত হবেন। আজ আবার বলছি ৫ই আগস্ট শেখ হাসিনা উপস্থিত হবে, কিন্তু অডিওর মাধ্যমে হবে, ভিডিও তো এখনো হচ্ছেন না। তাহলে এ নিয়ে বাকি তো পুরনো সাবেক শিক্ষামন্ত্রী তিনি থাকবেন, আরো কিছু কেউ থাকবেন যাদের নাম ওখানে দেওয়া আছে, ছাত্রলীগের নেতা ইত্যাদির নাম দেওয়া আছে। জি এখন আমি জি, এটা সজীব জানি ওয়াজেদ যে, জয়ও থাকবেন। হ্যাঁ বললাম তো সজীব ওয়াজেদ জয়ও থাকবেন, তিনি সরাসরি থাকবেন, তিনি হচ্ছেন ভিডিও মারফত থাকবেন। কিন্তু এটা নিয়ে বাংলাদেশের এখানকার বাংলাদেশ সরকার এই ব্যাপারটা তো নড়ে চড়ে বসেছেন, এবং তারা ভারত সরকারের উপর একটা চাপ তৈরি করারও চেষ্টা করছেন। এখনো পর্যন্ত আগের বারও করেছিলেন, তাতে কোনো লাভ হয়নি। এখন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবকে ভারত সরকার কি করে বলবে যে তোমরা এমন কোনো অনুষ্ঠান করো না? এটা তো বিদেশে ভারতের মুখ পুড়বে। সব দেশ তো বাংলাদেশ নয় না। বাংলাদেশে আপনি যা খুশি তাই নির্দেশ দিতে পারেন সাংবাদিকদের, সেটা চলেও, তারা মেনেও নেয়। আর যারা মানেন না তারা জেলে যান। কিন্তু ভারতে তো এটা করা সম্ভব না। ফলে সেই জন্য এখন দেখা যাক, এখনো সময় আছে। আজকে ২ তারিখ, ৫ তারিখে ঘটনাটা ঘটবে সন্ধ্যে ৬:৩০টায়। তো আশা করি, এবং এফসিসি যেটা, তাদের ফেসবুক লাইভও আছে। ফলে লাইভে যে যেখানে আছেন ভারতীয় সময় ৬:৩০টায়, তারা যদি ফেসবুক দেখেন তাহলে দেখতে পাবেন আশা করি। আমি একজন শ্রোতা হিসেবে যাব আর কি ওখানে। আচ্ছা, আপনি ওখানে উপস্থিত থাকবেন। তো দাদা, না, ভারত শ্রোতা সরকার রাজনীতি কোনটাকে মনে করে? যদি ধরেন যন্তর মন্তরে গিয়ে শেখ হাসিনা ভাষণ দিত আর আওয়ামী লীগ নেতারা ওখানে জয় বাংলা স্লোগান দিত, তাহলে এটা তো রাজনীতি। হ্যাঁ, তখন হয়তো লাঠি টিয়ার গ্যাস চলতে পারত, সেগুলো হ্যাঁ, রাজনীতি, এখন এটা তো তাই না? মানবাধিকার যেরকম, সংস্থা বা কারোর সাথে কথা বলা, এটা কি রাজনীতির ভেতরে পড়েনি? না এগুলো রাজনীতি। মানবাধিকার সংগঠনের লোক নিউ ইয়র্ক থেকে আসছেন, তিনি তিনি তার সঙ্গে কথা বলবেন, এবং সেখানে মিডিয়া থাকবে। মানে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব হলো যে বিদেশের গণমাধ্যমে চাকরি করেন যারা দিল্লিতে অবস্থিত, তাদের এটা, তাদের এটা ক্লাব। এটা ভারতের প্রেস ক্লাব নয়। প্রেস ক্লাব হলো ভারতীয় সাংবাদিকদের ক্লাব, আর সেই ক্লাবটা হলো বিদেশি সাংবাদিকদের ক্লাব। তাহলে আমি তো বলছিলাম যে ক্রমাগতই তিনি তো, শেখ হাসিনা ক্রমশ সেই পশ্চিমা গণমাধ্যমের কাছে লাগাতার তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, সাক্ষাৎকার দিয়ে চলেছেন, এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে আর যেটা আছে সেটাতেও তিনি ভাষণ দেবেন। আমি শেষ পর্যন্ত জানি না কি হবে, এখন কতটা কি বলতে পারছি না। আশা করছি অনুষ্ঠানটা হবে, এই আর কি। দাদা, এদিকে আমার আরেকটা প্রশ্ন, যেটা সার্জিও গোট তো
নিজস্ব অফিস আছে দিল্লিতে, এরপরে উনি কেন বাংলাদেশেই দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলতে হবেন? আবার মিটিং শেষ, দীনেশ ত্রিবেদী সাহেব আবার রাতের বেলা দিল্লি চলে গেলেন। আজকে সার্জিও গোরো সম্ভবত বাংলাদেশ ছেড়েছেন। ব্যাপারগুলো কেমন? না, এর মধ্যে পুরোটা সবটা সত্য নয়, সবটা সত্য নয়। তার কারণ হচ্ছে সার্জিও গোর কেবলমাত্র ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ার একজন ট্রাম্পের বিশেষ দূত। ফলে গোটা দক্ষিণ এশিয়ার মধ্যেই তার ঘোরাফেরা হবে এবং তার সঙ্গে মধ্য এশিয়া। আগামী দিনে তো বোধহয় কাজাখস্তানে এসসিও মিটিং হচ্ছে, সেখানেও যেতে পারেন সার্জিও গোর। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার বৈঠকটা দিল্লিতেও আগে হয়েছিল, যখন দীনেশ ত্রিবেদী ঢাকা যান তার আগে। আর দীনেশ ত্রিবেদী তার সঙ্গে সার্জিও গোরে বহু পূর্ব পরিচিত, তিনি ঘনিষ্ঠ বন্ধু, একথাও বলেন। তো তার প্রোগ্রামটা ঘোষিত ছিল না, সার্জিও গোরও যেমন কোনো টুইট করেননি, দীনেশ ত্রিবেদীও কোনো টুইট করেননি, কিন্তু বৈঠকটা হয়েছে এটা সকলেই জানেন। সেটা দিল্লিতে, যেহেতু দীনেশ ত্রিবেদী এখানে আছেন, তারপরে দীনেশ ত্রিবেদী কিন্তু একটা ঘটনা ভুল ঘটেছে আসলে আমারই কারণে। মানে আমি প্রথম দিনে বলে দিয়েছিলাম যে দীনেশ ত্রিবেদী বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করতে আসছেন। তা নয়, তিনি গেছেন কলকাতায়। কলকাতায় গেছেন কারণ তিনি কলকাতা থেকে চলে আসার পর তার আর বাড়িতে যাওয়া হয়নি। ফলে তিনি শুক্র শনি ছুটি ছিলেন, তিনি ২ দিনের ছুটিতে তিনি কলকাতায় গিয়েছেন নিছক পারিবারিক কারণে। এবং তিনি বোধহয় আজকে ফিরেও গেছেন মনে হয় ঢাকায়। সেটা ঢাকার লোকেরা বলতে পারবে তিনি আজ বা কাল। কারণ আজকে তো রবিবার থেকে তো বাংলাদেশের তো সরকারি কাজের ছুটি, কাজের দিন। ফলে সেই কারণে হয়তো তিনি হয়তো ফিরেও গেছেন। ফিরে যাওয়ার কথাই ছিল। মানে ২ দিনের জন্য এসেছিলেন, চলে গেছেন। দিল্লিই বা আসেননি তিনি। এবং দিল্লি এসছেন কিনা, পরে কলকাতা থেকে দিল্লি এসছেন কিনা, না আমি এই খবর পাইনি, জানি না। কিন্তু আমি জানি উনি আমাকে অন্তত বলেছিলেন, উনি আসার পরেই আমি ওনাকে যোগাযোগ করি। তো উনি বললেন, "আমি কলকাতায় আছি, দিল্লিতে নেই। আমি আবার চলে যাব, ফিরে যাব।" এ কথাই বলেছিলেন। ফলে খাদ্যগুলোর সঙ্গে তার কি আলোচনা হয়েছে এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হন। দাদা, এদিকে আমরা যতটুকু শুনলাম সার্জিও গোর নাকি আওয়ামী লীগের একজন নেতা, যেটা এখন পেপার পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে সাবের হোসেন চৌধুরীর কথা বলা হচ্ছে, যে ওনার সাথে সম্ভবত ওয়েস্টিন হোটেলেই দেখা করেছেন, মিটিং হয়েছে বা অন্য কোথাও দেখা হয়েছে। এই ব্যাপারটা কতটুকু জানেন বা এটা সত্যতা কতটুকু? খাদ্যগুলোর যে মানে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তার তো সন্ধ্যেবেলায় নৈশভোজ ছিল, কিন্তু তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, ফলে নৈশভোজে তিনি থাকেননি। নৈশভোজ না করে তিনি ফিরে গিয়েছিলেন। এবং আমি আজকে আরো কিছুটা তথ্য পেয়েছি ভেরিফাই করার জন্য। সেটা হচ্ছে যে এটা কিন্তু দুপুরেই আমেরিকান এম্বাসি থেকে বলে দেওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে তিনি কিন্তু বৈঠকের পর থাকবেন না, কোনো নৈশভোজ হবে না। ও নৈশভোজের ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর নৈশভোজটার ব্যবস্থা করা হয়নি। কারণ তিনি অন্যত্র তার কোনো জরুরি কাজ আছে বলে তিনি যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলেই ফিরে যান। এবং সেখানে সেই সময়টাতে, দেখুন সেই সময়টা নিয়ে একটা চর্চা আছে যে সেখানে সাবের হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টির জিএম কাদের, এদের সঙ্গে তিনি কথা বলেছেন। কিন্তু এর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। একমাত্র আওয়ামী লীগের নেতারা নিশ্চিত করছেন। তারা এও আমাকে বলেছিলেন যে সার্জিও ঢাকা যাওয়ার আগে তারা এখানে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন যে তারা ঢাকায় গিয়ে তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে দেখা করতে চান। তো তখন সেখানে তো এক সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ অ্যাভেলেবেল ছিলেন না। ফলে তাকে, সেটা নাকি বলা হয়েছে সেটা নেত্রীর অনুমতি নিয়ে। অর্থাৎ শেখ হাসিনার অনুমতি নিয়েই কিন্তু বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী। কিন্তু প্রথমে খবর ছিল সাবির হোসেন চৌধুরী কিঞ্চিৎ ভয় পাচ্ছেন। তিনি দেখা করতে চাইছেন না। কিন্তু আমেরিকার ব্যাপারে তো তার একটু দুর্বলতাও আছে। এবং তিনিও আমেরিকার ঘনিষ্ঠ। ফলে একেবারে সার্জিওকে উপেক্ষা করবেন এটা নাও হতে পারে। সেই কারণেই হয়তো এসেছিলেন, কিন্তু সেখানে যারা বাংলাদেশের যে গোয়েন্দা পুলিশ তারা তো প্রবল পাহারা দেয় সেখানে। ফলে তাদের কাছে নিশ্চিত খবর থাকবে যে তিনি দেখা করেছেন কি করেননি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকার অফিসিয়ালি খবরটাকে খণ্ডনও করতে পারে যে না, এটা বাজে কথা বলা হচ্ছে, এরকম নয়। ফলে আমি নিজে থেকে কিন্তু ১০০ ভাগ আমি আওয়ামী লীগ থেকে নিশ্চিত হয়েছি। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেছেন, শীর্ষ স্তরে মানে ওয়ার্কিং কমিটির মেম্বারদের মধ্যেই কেউ আমাকে বলেছেন যে হ্যাঁ দেখা হয়েছে। কিন্তু আচ্ছা, আচ্ছা।
আওয়ামী লীগ সূত্রে, কিন্তু এটা আমি অন্য সূত্রে সাবির হোসেন চৌধুরী বা জি এম কাদের আমি শুনেছি তার ফোন সুইচ অফ রয়েছে, ফলে তাকে পাওয়া যায়নি। তাহলে আমি জানি না, তার সঙ্গে কথা বললেই জানা যেতে পারে। আর বাংলাদেশ সরকার এই বিষয়টা বলতে পারে যে সত্যি দেখা হয়েছিল কি হয়নি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটাতে বাংলাদেশের গণমাধ্যম গুরুত্ব দিচ্ছে না, জুলাই বিপ্লবের যারা নায়ক তাদের কারুর সঙ্গে সার্জিয়াই ঘোষ দেখা করে না, ইউনূস, না জামায়াতের আমির, না এনসিপি, তাদের কারুর সঙ্গে তিনি দেখা করেন। তিনি দেখা করলেন ভারতের হাই কমিশনার, আর জল্পনা তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু বিএনপির কোনো নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেননি। এবং তিনি পররাষ্ট্র সরকারি পর্যায়ে বৈঠক করেছেন, কিন্তু রাজনৈতিক স্তরের বৈঠক, থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো সব রটানো আগে বলা ছিল, কিসের সব বিশেষ কিছু সম্পাদকদের সঙ্গে তার বৈঠক, হুম, হুম। এগুলো কোনোটাই ঘটেনি। ফলে জুলাই বিপ্লবের নায়কদের কি আমেরিকা উপেক্ষা করছে? জানি না, প্রশ্নটা করলাম। তবে এদিকে আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে 2 ঘন্টা বৈঠক ছিল আপনার ইয়ের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে। 20 থেকে 25 মিনিট নাকি বৈঠক ছিল তারেক রহমানের সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু 55 মিনিট বৈঠক ছিল দীনেশ ত্রিবেদীর সাথে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যেটা ব্যাপারটা হচ্ছে এই যে যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে তিনি সন্ধ্যেবেলায় হোটেলে এমন কোনো ফিডব্যাক পেয়েছিলেন তার জৈগো, যেটা তিনি ভেরিফাই করতে চেয়েছিলেন। কিন্তু তিনি জানেন তো, সরকারি যে দল তার সঙ্গে কথা বললে সেটা ভেরিফাই করা যাবে না। সেজন্য তিনি দীনেশ ত্রিবেদী, যিনি হাই কমিশনার, যিনি তার পুরনো বন্ধু, তার সঙ্গে দেখা করে তিনি জানতে চেয়েছিলেন বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটিটা কি। সেই গ্রাউন্ড রিয়েলিটিটা সম্পর্কে তিনি দীনেশ ত্রিবেদী তাকে হয়তো ব্যাখ্যা করেছেন, বলেছেন। এটুকুই মানে আমি মোটামুটি যতটুকু আভাস ইঙ্গিতে বুঝেছি আর কি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে কথা মিটিংটা হয়েছে 2 ঘন্টা, এরপরে যেন সাংবাদিকরা প্রায় 10টা প্রশ্ন করেছেন পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে, যে আওয়ামী লীগ বিষয়ে কথা হয়েছে না, এই ভারত বিষয়ে কথা। উনি সব জায়গায় বলছেন না না না। তাহলে এই 2 ঘন্টা ওনারা কি করেছেন? ওখানে কি প্রেমালাপ হয়েছে বা একজন আরেকজনকে ফুল দিয়েছে, আই লাভ ইউ, এরকম কিছু হয়েছে নাকি? না, কতগুলো আমেরিকার তো ব্যবসায়িক সম্পর্ক থাকে। আমেরিকা তো বলেছে তারা বিজনেস টিম পাঠাবেন এখানে, ব্যবসা তারা করতে চান। রিপাবলিকান আমেরিকানরা তারা ব্যবসা নিয়ে বেশি আগ্রহী। ফলে ব্যবসায়িক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আর একটা হয়েছে আলোচনা, যেটা আমার মনে হয়, আমি যেটা শুনেছি, বৈঠকের পরেই পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা দুজনেই প্রধানমন্ত্রীর কাছে প্রায় দৌড়ে গিয়েছিলেন। কারণ আমেরিকা একটা প্রস্তাব দিয়েছে যে প্যাক্সিডিকা নামে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যে গোয়েন্দাগিরির একটা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স তারা তৈরি করেছেন, যেটাতে ভারতও আছে, মূলত চীন বিরোধী। সেটাতে তারা চান যে বাংলাদেশ তাতে সামিল হোক। কারণ বাংলাদেশ চীনের এরকম একটা নেটওয়ার্ক, তার মধ্যে নীতিগত সম্মতি তারা দিয়ে বসেছেন যে তারা তার শরিক হবেন। এবং গতকাল রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা ছোট আকারের একটা বিজ্ঞপ্তিও জারি হয়েছিল যে চীনের ওই প্রস্তাবটাকে তারা গ্রহণ করছে। কিন্তু আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল যে প্যাক্সিলিকা, সেটাতে কিন্তু কোনো তারা এখনো সম্মতি দেননি। ফলে এই বিষয়টা নিয়ে আমেরিকা, ভারত যেখানে একজোটে সামিল, এবং আমি তো বরাবরই বলছি যে আমেরিকা ভারত ইদানিংকালে বাংলাদেশের বহু বিষয়ে তারা সহমত। বিশেষ করে চীনের প্রভাব রক্ষা, অন্তর্ভুক্তিকালীন একটি রাজনৈতিক ব্যবস্থা, এবং আন্তর্জাতিকভাবে কিভাবে চীনকে বিরোধিতা করা যায় সেই ব্যাপারে তো ভারত যুক্তরাষ্ট্র এক। ফলে সেই বিষয়ে কিন্তু বৈঠকগুলি আহ খুব সফল হয়নি বলেই আমি বলতে পারি। সার্জিগোরের সঙ্গে বাংলাদেশ সরকারের বৈঠক, তারা যতই সবাই দেখা হলে সেটা সবসময় বলেন চমৎকার বৈঠক হয়েছে, দারুণ বৈঠক হয়েছে, অসাধারণ কথা হয়েছে, খুব ভালো হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিবিড় হয়ে গেছে, এত নিবিড় হয়েছে যে ডিনার খেতে ভুলে গেছে, এতটাই নিবিড় হয়েছে। সুতরাং এইগুলো তো কূটনীতির একটা অঙ্গ, না? কূটনীতিতে এই বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে বোঝা যায় আপনি ডিনার খেলেন কি খেলেন না, দাওয়াত গ্রহণ করলেন না, তার মানে কি?
আপনি আমাকে দাওয়াত দিলেন, আর আমি বললাম না রাশেদ ভাই আমি আজকে খেতে পারবো না, আমি চললাম, অন্য জায়গায় ব্যস্ত আছি। এটা কি আপনাকে অপমান করা নয়? তাই তো আমি সাধারণ বুদ্ধিতে তাই বুঝি। বাংলাদেশের এখন তারেক রহমানদের সৌজন্যবোধটা কি আমি জানি না, তার ব্যাখ্যা কি? তারা সার্জিও বলছেন করে আওয়ামী লীগ কোনো ব্যাপারই না, নন এন্টিটি, কোনো গুরুত্বই নেই। তো গুরুত্ব নেই তো তাকে বাংলাদেশে ঢুকতে দেন, তাহলে তো গুরুত্বই নেই। গুরুত্বও নেই অথচ তার নিষেধাজ্ঞা রাখবেন, কোন ইররেলিভেন্ট একটা শব্দ ব্যবহার করেছেন, ইররেলিভেন্ট। কিন্তু আমি দেখলাম সার্জেই গৌড়ের সফরে জুলাই বিপ্লবের নায়ক নায়িকেরা ইররেলিভেন্ট হয়ে গেল, এবং তাই না? গতকালকে আজকে সার্জিগড় চলে গেল, এত মিটিং হলো, আওয়ামী লীগ ভারতে দাফন হয়ে গেছে। হয়ারাজ গতকাল সন্ধ্যার পর থেকে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, এটা জারি করা হয়েছে। ওই তো আবার এতটাই ইররেলিভেন্ট, এতটাই ইররেলিভেন্ট, আবার আপনি তাই যেটা না? বললেন আমেরিকার একটা প্রস্তাব নাকি আজকে আমি পত্রিকাতে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ওনারা $2 বিলিয়ন বিনিয়োগ করবেন বাংলাদেশে। জোটের কথা বলেছেন তারা, সেটা আমিও দেখেছি গণমাধ্যমে, দেখেছি ঘটনা। আমাদের ভারতেরও কিছু গণমাধ্যমে বেরিয়েছে। আচ্ছা দাদা, এদিকে তো অন্য যেই কাহিনীটার দিকে এখন মনে হয় যাচ্ছে যে সার্জিও কক্সবাজারে গেলেন, ওখানে কি কি করলেন এগুলো প্রকাশ হয়নি, বা সার্জিও যদি টুইট করেন আমরা হয়তো জানতে পারবো। তো কক্সবাজার ওইদিকে যাওয়া মানে তো করিডোর ফরিডোর এগুলোর বিষয় আছে অনেক কিছু। তো চাইনিজ করিডোর হবে না আমেরিকান করিডোর হবে, নাকি আমাদের তারেক ভাই বলবো যে কাউকেই দিব না? কোনটা মনে হয় আপনাকে, জানি না, আমার কোন তো দিকে দেখে ঢুকতে শুনে পারে? মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার বোধহয় একটা ৳1 কয়েন নিয়ে বোধহয় হেডটেল করবে। হেডটেল করলে যার পক্ষে পড়বে সেদিকে যাবে, এরকম একটা অবস্থায় আছে। কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, কোন দিকে যাবেন। শি জিনপিং এর প্রস্তাব, ট্রাম্পের প্রস্তাব, দুটো নিয়ে তো হিমশিম অবস্থা। দুই হচ্ছে, আপনাকে আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের ক্যাম্পটা দেখাশোনা করে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। সার্জিও আর জাতিসংঘের কোনো অফিসিয়ালদের সঙ্গে দেখা করেন, না। তাও তিনি দেখা করতে চাননি। অথচ আমেরিকান এম্বাসি, ইউনাইটেড নেশনসের যে দপ্তর আছে, সেখানে তাদের বলা হয়েছিল একটা নোট ভার্বালে দিয়ে সার্জিও পরিদর্শন করতে যাবেন, তা আপনারা তাকে সুযোগ করে দেবেন পরিদর্শনের। কিন্তু সেই ইউনাইটেড নেশন, জাতিসংঘ যারা দেখভাল করে, তাদেরকে সার্জিও কোনো গুরুত্বও দিলেন না। কারণ আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন তো জাতিসংঘকে গুরুত্ব দিতে চায়ও না, তাই না? ফলে সেই ট্রাম্পের নীতি অনুসারেই চলছেন আর কি সার্জিও। তিনি তো আবার ট্রাম্পের বিশেষ দূত এবং খুবই ঘনিষ্ঠ। দাদা, এই যে আপনাকে আমি গত প্রোগ্রামে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে তারেক রহমান কি ভারতে আসছেন কিনা ওই দাওয়াতে, কিন্তু এখন যা শোনা যাচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমানকে ভারত গভর্নমেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেননি, ওনাকে কোন একটা সংগঠনের হিসাবে দাওয়াত দিয়েছেন, চেয়ার হিসাবে বা প্রেসিডেন্ট হিসাবে। সুতরাং এটা নিয়ে খুব মনক্ষুণ্ণ। সুতরাং উনি যেতেও পারেন, নাও যেতে পারেন। আপনার কি মনে হয়? এটা হচ্ছে খুব, আমি শুধু দুর্ভাগ্যের সঙ্গেই বলতে বাধ্য হচ্ছি, সম্মান জানিও, যে অশিক্ষিত সাংবাদিকদের এগুলো ব্যাখ্যা। কারণ বিমস্টেকের পৌরোহিত্য করছেন তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী। তাকে আমন্ত্রণ কে দিয়েছেন? ব্রিক্সের সভাপতি। ব্রিক্সের সভাপতি কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ব্রিক্সের সভাপতি বিমস্টেকের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ তো আগেই জানিয়ে রেখেছেন, সে তো পড়ে আছে তার টেবিলে আমন্ত্রণ। সেই তিনি হচ্ছে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বের মধ্যে, তিনি তারেক রহমান নির্বাচিত হবার প্রথম আমন্ত্রণ জানিয়েছেন, তাই না? সেই আমন্ত্রণে তো এখনো তারেক রহমান সাড়া দেয়নি। ফলে তারেক রহমানের হাতে এখন দুটো আমন্ত্রণ, একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহত, একটা ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদীর হবার আমন্ত্রণ। এখন কোনটা তিনি নেবেন সেটা তো দিনের দিকে প্রশ্নও করেছিল অনেকে। তিনি বলেছেন এটা প্রেরোগেটিভ অফ প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার নিজে ঠিক করবেন তিনি কোন আমন্ত্রণটা নিয়ে আসবেন। তবে ব্রিক্সের আমন্ত্রণে তিনি যদি না আসেন, তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতি, খুবই ক্ষতি। আর সেখানে তো ভারত একা নয় না, 11টা রাষ্ট্রপ্রধান আসবে, তাদের সকলের সঙ্গে তার ওঠা বসা, খাওয়া দাওয়া,
তার ডিনার টেবিলে বসা এই বিরাট সুযোগ না, যেটা শেখ হাসিনা ছাড়েননি, করেছিলেন G20। আবার অতীতে ব্রিক্সের সম্মেলনে শেখ হাসিনাও এসেছিল, গোয়াতে হয়েছিল, তখন এসেছিল। কিন্তু কারণ ভারত প্রতিবেশী রাষ্ট্রকে আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে তাকে গুরুত্ব দেয়, সেই কারণেই তাকে আমন্ত্রণ জানানো। সুতরাং প্রোটোকলটা হচ্ছে ব্রিক্সের সভাপতি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্টকে যে আমন্ত্রণ জানিয়েছেন সেটা হচ্ছেন ব্রিক্সের অন্যতম সদস্য রাশিয়াকে। ব্রিক্সের অন্যতম সদস্য শি জিনপিং তাকে আমন্ত্রণ জানিয়েছে। তারা সকলেই সব রাষ্ট্রপ্রধানরাই তো এগুলো হয়ে থাকেন না এই পদগুলোতে। তো বিমস্টেকের সভাপতি তো খলিলুর রহমান হতে পারবেন না, কিংবা আপনার ওই কি বলে ফখরুল মির্জাও তো হতে পারবেন না, হতে তো হবে প্রধানমন্ত্রীকেই। তো সেই জন্য প্রধানমন্ত্রীর কাছে গেছে। এটাকে না মানে অযথা জলঘোলা করার চেষ্টা, মানে একটা বলে না পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, একটা ছেলে মানুষের, বাচ্চাদের মতো। বাচ্চাদের স্কুলে করে না, এই তুই আমাকে ঠিকই করিস নি, এরকম একটা বাচ্চাদের মতো। সেটা ওনারা কেউ বলেননি কিছু। এটা সাংবাদিকরা আগ বাড়িয়ে ব্যাখ্যা দিচ্ছেন। কোন সাংবাদিক? তারা হচ্ছেন ইউনূসের মদতপুষ্ট সাংবাদিক। তাদের একটা কি যেন আছে, কি পয়জন ডাস্টবিন নাকি শফিক, হ্যাঁ পয়জন নাকি নমক হারাম, কি একটা ডাস্টবিন নামে শফিক ওয়েবসাইট দেখি। উনি তুলেছেন হ্যাঁ, প্রশ্নটা, ডাস্টবিন শফিক। আচ্ছা হতে পারে, আমি জানি না তিনি কেন তাকে সবাই আপনারা ডাস্টবিন বলেন। চমৎকার দেখতে, সুন্দর দেখতে একটা লোক। এনিওয়ে যাই হোক, তো তিনি প্রথম আর কি এটা বলেন। তিনি ভারতে বহু সাংবাদিককেও পাঠিয়েছে, আমার কাছেও পাঠিয়েছে। তো আমি পড়ে তো হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম যে এইটা দিয়ে কি ভারত বাংলাদেশের সম্পর্ক যখনই কাছাকাছি হওয়ার চেষ্টা হয়, তখন এককালে যখন জামায়াত করতো, এখন এ নতুন একটা শক্তি হয়েছে, তারা এখন করছে কি করে সফরটাকে ভেস্তে দেওয়া যায়। ফলে এরা হচ্ছে বাংলাদেশের কতটা স্বার্থ দেখবেন এই নিয়ে আমাদের সন্দেহ আছে। ফলে এই সম্পর্কে তারেক রহমান সরকারের সতর্ক থাকা। তবে আমার যা মনে হয়, হয়তো আমাদের যেসব সাংবাদিকরা এটা নিয়ে কথা বলছে যে বিমস্টেক বা ইয়ে, আমার মনে হয় যারা বিমস্টেক এই শব্দটা না বুঝে ওদের মাথায় হয়তো ঢুকে গেছে যে বিফ স্টেক। কি স্টেক? বিফ, গরুর মাংসের যে স্টেক হয় না, ওরা হয়তো বিফ স্টেক ভাবছে। না না না, সেটা ওই বিফ স্টেক। না না, জি, বিতে তো বাংলাদেশ, আইতে ইন্ডিয়া, এতে মায়ানমার, টিতে থাইল্যান্ড, ইকোনমিক এবং টেকনিক্যাল কোঅপারেশন, এগুলো না পুরো ওইটা শব্দ। তো অরিজিনাল। আমি বললাম যে আমার দেশের সাংবাদিক যারা বিরোধিতা করছে তারা মানে বিফ স্টেক ভেবেই বিরোধিতা করছে যে হ্যাঁ। কেন? তারা তো বিফ খান, বিফের বিরোধিতা কেন করবেন? না ওরা ওই যে মানে আমাদের প্রধানমন্ত্রী দিলা না, তোমরা আমাদেরকে বিফ স্টেক বলে আনতেছো, এটা তো হবে না, প্রধানমন্ত্রী বলতে হবে, এই আর কি। তো দাদা আপনাকে সর্বশেষ যে, প্রধানমন্ত্রী, আমি তো এখনো জানি না প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ বিমস্টেকের সভাপতি হতে পারেন কিনা। দাদা আপনাকে সর্বশেষ যে প্রশ্নটা, এখন এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিলের প্যারামিটার খুব বাড়ছে, বড় বড় হচ্ছে মিছিল। 5 তারিখে নেত্রী আবার আসছে, উনি বলবেন 5 তারিখে কথা বলবেন উনি, এটা বিশাল সম্মেলনের মতোই এটা বলা যায়। রাজনৈতিক প্যারামিটারে কি বুঝছেন? সার্জিও গোর ঘুরে গেল, তার আগে আরেকজন ঘুরে গিয়েছিল, এখন মানে আরো 2-3 জন আসছে।